প্রিয় দর্শক, UsaNewsOnline.com নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলেন। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 681তম পর্ব। এই পর্বটি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL এর ফাউন্ডার ও প্রেসিডেন্ট, বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল নিউ ইয়র্ক স্টেটের ডাইরেক্টর, প্রখ্যাত লেবার ইউনিয়ন লিডার মিসবাহ উদ্দিন। আমাদের সাথে অতিথি হিসেবে আর রয়েছেন নিউ ইয়র্ক স্টেট সিনেট থেকে রিপাবলিকান থেকে সাবেক সিনেটর প্রার্থী গিয়াশ আহমেদ এবং প্রখ্যাত কলামিস্ট, লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সিতাংশু। আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন গত 3 নভেম্বর অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে গত 20 জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সেই হামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে হাউসে ইমপিচমেন্ট করা হয় এবং সেটি ছিল মার্কিন কংগ্রেসের দ্বিতীয়বারের মতো ইমপিচ হওয়ার ঘটনা। তারপরে সেই বিষয় নিয়ে শুনানি গত 5 দিন ধরে শুনানি হয় সিনেটে শুনানিতে আজ সেই শুনানির ট্রাম্পের 53-47 ভোটে সেই বিষয়টি 57-43 হ্যাঁ 53 এবং 47 57-23 হ্যাঁ 57-43 57-43 সরি। এই ব্যবধানে এই ভোটে ট্রাম্পের যে ইমপিচমেন্ট হওয়ার দণ্ডিত করার কথা ছিল, সেই দণ্ডিত সেই দ্বিতীয়বারের মধ্যে তিনি রেহাই পেলেন। এর আগেও সেটি সিনেটে নাকচ হয়ে যায়, এবারও তেমনটি হলো। তো এই বিষয়ে যে ট্রাম্পের এই ইমপিচমেন্টের যে ঘটনা, দ্বিতীয় দফা ইমপিচ করলেন এবং দ্বিতীয় দফা তিনি দণ্ড থেকে সিনেটে দণ্ড থেকে রেহাই পেলেন, সেই বিষয় নিয়ে আমরা জানবো এবং এর ইম্প্যাক্ট কি আগামী সময়ে যে জো বাইডেন যে 5 বছরের জন্য নির্বাচিত হলেন, এই সময়ে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে কি সম্পর্ক হবে এবং রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় কি প্রভাব পড়বে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আহ্বান করবো আমাদের অতিথি, লেখক, সাংবাদিক সিতাংশুকে। আপনি শুরু করবেন। ধন্যবাদ সেলিম সাহেব আপনাকে এবং মিসবাহ ভাই এবং গিয়াশ আহমদকে। তো বেসিক্যালি প্রথম যে কথাটা বলতে হয় যে আসলে এই ইমপিচমেন্ট প্রক্রিয়ার আর ভালো দিকটা হচ্ছে যে এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে, আর খারাপ দিকটা হচ্ছে এটা উঠারই কোনো প্রয়োজন ছিল না। এইটা উঠছে কেন সেটাই আসলে একটা বিরাট কোশ্চেন। তা ইমপিচমেন্টের লক্ষ্য হচ্ছে যে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো। এই ইমপিচ যেদিন হয়েছেন সেটা 13ই জানুয়ারি। 7 দিনের মাথায় উনি এমনি চলে যেতেন, তবু তাকে ইমপিচ করা হয়েছে আর কি। এর লক্ষ্য তাকে সরানোর চাইতে বড় ছিল যে ট্রাম্প যাতে, তাকে যদি কনভিক্ট করা যায়, সে যাতে ভবিষ্যতে আর কোনো ইলেকশনে পার্টিসিপেট করতে না পারে। কারণ এই ভয়টা আছে যে সে আবার আইসা যদি দখল করে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে বলা কঠিন। তো এই পিছনে যে শুধু ডেমোক্রেটরা তা না, কিছু রিপাবলিকানও ছিল যে সে যাতে আর ফিরে আসতে না পারে। বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেটা হয় নাই। আজকে তিনি অ্যাকুইটেড হয়েছেন 57-43 ভোটে। 7 জন রিপাবলিকান ডেমোক্রেটের সাথে হাত মিলে তার বিরুদ্ধে ভোট দিচ্ছেন আর কি। তো বেসিক্যালি এটা যদি খেয়াল রাখতে হবে যে ট্রাম্প এবার নির্বাচনে 7,30,00,000 বা প্রায় এইরকম ভোট পাইছে। কোন পরাজিত প্রেসিডেন্ট আজ পর্যন্ত এত রেকর্ড সংখ্যক ভোট পায় নাই। তার মানে হলো যে তার গ্রাউন্ড রিপাবলিকানদের গ্রাউন্ড রুটে তার একটা বিরাট সমর্থন আছে।
এটা এটা ভুলে গেলে চলবে না। ট্রাম্প হয়তো নাই সিনে, বাট ট্রাম্পিজম আছে এবং এটা থাকবে। এত তাড়াতাড়ি এটা চলে যাওয়ার কোনো কারণ নাই আর কি। ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যে দুইবার মানে ইমপিচড বা বাংলা আমরা বলে অভিশংসিত হলেন। এর আগে প্রেসিডেন্ট ক্লিন্টন 98 সালে এবং অ্যান্ড্রু জ্যাকসন 1868 সালে ইমপিচড হন। তবে আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট ইমপিচ হয়ে ক্ষমতা হারাননি, অর্থাৎ কনভিক্ট হননি। যদিও নিক্সন ইমপিচ হওয়ার আগেই মানে উনি রিজাইন করছিলেন। এইবারকার ইমপিচমেন্টে আসলে মানে ধরেন কংগ্রেস ইমপিচ করছে তাকে 13 তারিখে, কিন্তু এই বিলটা কিন্তু পাঠায় নাই আনটিল বাইডেন ক্ষমতা গ্রহণ করছে, অর্থাৎ সিনেট ডেমোক্রেটদের হাতে গেছে। এই বিলটা পাঠাইছে তারা 25শে জানুয়ারি। 9 ফেব্রুয়ারি ট্রাম্পের বিচার শুরু হয়েছে। এবং তবে একটা কথা, এটা আমরা বলি যে খুব দ্রুত হয়ে গেছে, আসলে কিন্তু তা না। আমরা দেখি যে 1868 সালে অ্যান্ড্রু জনসনকে ইমপিচ করা হয়েছিল 3 দিনের মাথায়, অর্থাৎ তিনি তার যুদ্ধমন্ত্রীকে বরখাস্ত করা 3 দিনের মাথায় তিনি ইমপিচড হয়েছিলেন। ট্রাম্পের ক্ষেত্রে এটা প্রায় এক সপ্তাহের বেশি সময় লাগছে, 1 সপ্তাহ সময় লাগছে আর কি। যেমন ডেমোক্রেট ম্যানেজাররা যেটা বলছে যে ট্রাম্প 6 জানুয়ারির ঘটনাটা ট্রাম্প পূর্ব পরিকল্পিত এবং ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এটাকে উস্কে দিয়েছেন, এটা ডেমোক্রেটদের অভিযোগ ছিল। ট্রাম্পের অ্যাটিটিউডে আসলে বলছে যে আসলে সিনেটের এই ক্ষমতাই নাই তার বিচার করার, কারণ প্রেসিডেন্ট ইজ নট ইন পাওয়ার, কাজটি অসংবিধান। তারপর বলছে যে ওকে, প্রেসিডেন্ট এই 6 জানুয়ারির ঘটনা হয়তো পূর্ব পরিকল্পিত, কিন্তু প্রেসিডেন্ট তাতে সংশ্লিষ্ট নন। আর তাছাড়া উনি ওই সময় যা কিছু কথা বলেছিলেন তা সংবিধানের 1 নং অনুচ্ছেদ দ্বারা আসলে আর কি, অর্থাৎ তার কথা বলার রাইট আছে। রিপাবলিকানরা যে শব্দটা বলছে যে সেটা হলো এই ইমপিচমেন্ট প্রক্রিয়া একটি ভয়ঙ্কর মিথ্যাচার এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা হয়েছে। আপনারা যদি এর কিছুটা হয়তো সত্য, কারণ আপনারা যদি ন্যান্সি পেলোসি এবং ট্রাম্পের সম্পর্কটা দেখেন, which is bitter, আমাদের দেশে বলে সাপে নেউলে আর কি, সুযোগ পাইছে তাই মাইরে দিচ্ছে আর কি অবস্থা আর কি। তো দেখেন 6 জানুয়ারি ঘটনা ঘটছে, ক্যাপিটাল হিলে দাঙ্গা হয়েছে, 5 জন নিহত হয়েছে। 11 জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়েছে। 12 জানুয়ারি ভাইস প্রেসিডেন্টকে বলা হয়েছে যে 25তম সংশোধনী উত্থাপন করে ট্রাম্পকে অপসারণের জন্য। ভাইস প্রেসিডেন্ট সেটা অস্বীকার করছে। 13 জানুয়ারি কংগ্রেস ট্রাম্প ইমপিচমেন্ট হন। 20 জানুয়ারি ক্ষমতার হাত বদল হয়। 25 জানুয়ারি আর্টিকেল অফ ইমপিচমেন্ট সিনেটে পাঠানো হয়। 26 জানুয়ারি প্যাট্রিক লেহি সভাপতি হিসাবে শপথ নেন এবং 100 জন সিনেটর জুরি হিসাবে শপথ নেন। তা একই দিনে অবশ্য 45 জন সিনেটর, রিপাবলিকান সিনেটর প্রস্তাব তুলছিলেন যে না, এই বিচার সিনেটে চলতে পারে না, কারণ এটা অসাংবিধানিক, যদিও সেটা 45-55 ভোটে নাকচ হয়ে যায়। 5 জন রিপাবলিকান এই সময় ডেমোক্রেটদের পক্ষে নেন। তা 2রা ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পকে সিনেট 2রা ফেব্রুয়ারি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্টের জবাব দেওয়ার জন্য সমন দেয়। 31 জানুয়ারি ট্রাম্প তার পুরাতন অ্যাটর্নিদের বাদ দিয়ে 2 জন নতুন ডিফেন্স অ্যাটর্নি নিয়োগ করেন। তারপরে ধরেন এরপরে তো কিছু ঘটনা ঘটছে। ট্রাম্পকে শপথ 4 ফেব্রুয়ারি ট্রাম্পকে শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য হাউস ম্যানেজাররা আহ্বান জানান, তিনি সেটা অস্বীকার করেন। 8 ফেব্রুয়ারি এবং এরপরে দেখেন যে 9 ফেব্রুয়ারি বিচার শুরু হয়েছে এবং আজকে বিচার শেষ হয়ে গেছে। এবং এতে 7 জন রিপাবলিকান, মোটে ডেমোক্রেটদের লাভ হয়েছে। 7 জন ডেমোক্রেট রিপাবলিকানকে তারা সাথে পাইছেন আর কি। এই মোটামুটি লাভ এইটুক, আর অন্য কিছু লাভ হয় নাই। তবে হ্যাঁ,
এই প্রক্রিয়ার সাথে সাথে দ্রুত শেষ হওয়ার ফলে যেটা লাভ হয়েছে, ধরেন এখন আমেরিকাতে প্রায় 500,000 মানুষ মারা গেছে, 480-82 এরকম আর কি মারা গেছে, এবং টিকা দেওয়ার ব্যাপক প্রস্তুতি চলতেছে। এই দিকটায় গভর্নমেন্ট নজর দিতে পারবে, কংগ্রেস নজর দিতে পারবে, বিশেষত যে স্টিমুলাস বিল জো বাইডেন আনছেন ওইটা নিয়ে হয়তো পাশ হবে এই মাসে, আগামী মাস থেকে মানুষ চেক পাইতে শুরু করবে। অর্থাৎ এই জায়গাগুলিতে, অর্থাৎ বাইডেন তো ইতিমধ্যে ধরেন এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃত হয়েছে। ওনার এত এক্সিকিউটিভ অর্ডার উনি এই পর্যন্ত করছেন যা মনে হয় মার্কিন সকল প্রেসিডেন্ট মিললেও করেনি আর কি। এর থেকে কি অর্থাৎ দৈনন্দিন রুটিনে ফিরে আসতে পারবেন হয়তো। অর্থাৎ দৈনন্দিন মার্কিন জনগণের যে চাহিদা বা যে সেই দিকে হয়তো এখন ডেমোক্রেটরা নজর দিতে পারবে। এটা একটা শুভ দিক তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য। তবে আজকে জানেন যে আজকে ট্রাম্প বাইডেন প্রশাসনের সম্ভবত এটা ফার্স্ট সেটব্যাক। আজকে হোয়াইট হাউস মুখপাত্র, তার নামটা ভুলে গেছি, সামথিং লাইক দ্যাট, তিনি পদত্যাগ করছেন আর কি। তো এইটা হয়তো ফার্স্ট সেটব্যাক আর কি। তো আমি তো জানি যে I voted for President Trump, but as Biden old, he is my president now. এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপাতত এই পর্যন্ত, পরে লাগলে আবার কথা বলবো। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ দাদা। মিজু ভাই, এই যে বিচারটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, যদিও আরো সাক্ষ্য নেওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে সেই কথাটা শোনা গেছিল। কি আপনার এই বিশ্লেষণ কি এই বিষয়টা নিয়ে, সার্বিক বিষয় নিয়ে? আসসালামু আলাইকুম, এবং আপনাকে সেলিম ভাই অত্যন্ত ধন্যবাদ। বিশিষ্ট আমার দুই বন্ধু সিতাংশু গুহা এবং গিয়াস আহমেদ, I always love them. I have been there with them, and অনেক ধন্যবাদ আপনাদের সাথে সহযোগিতা এবং একত্রে থাকার জন্য। আর যারা শুনছেন, শুনবেন এবং দেখছেন, সবাইকে আমাদের সালাম। বিষয়টি আসলে যদি আমরা এইভাবে সময় দিয়ে এখন কথা বলি, যেটা সিতাংশু ভাই অনেক বলেছেন, আমার মনে হয় না কিভাবে কি ঘটছে এবং কিভাবে এই পর্যায়ে আসি দাঁড়াইছি। আজকের ভোট 57-43, it is over, it is done, we should move on now. যেইভাবে রিপাবলিকানরা এন্ড ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের ইলেকশনের পর থেকে কেবল বলে আসতেছে 74 মিলিয়ন ভোট পাইছে, পৃথিবীর আমেরিকার ইতিহাসে এত ভোট আর কেউ পায় নাই, but they're not saying somebody else simultaneously at the same time, at the same election, got 7 more million vote, which is 81 million vote. And he also, so if getting vote is the issue, then Biden is the number one in American history in 244 years. If it is, I will give that benefit, Trump is second. Who cares? Second is always second. First gets the gold, and Biden got the gold, he's the president. So it is over. Now, what has happened on January 6th? A layman, a person who does not have any idea about politics, if he sees that, he will know how it happened. Who is the one told them, attack, I am with you, I am coming with you. And Pence, his vice president, how he insulted Pence last few days of this episode. Everybody have seen this. Now he thinks, he's saying that he did not even realize vice president is in trouble. So that is why you idiot should not have been the president in the first place, because you don't know what is happening when there is a huge mob attacked the Capitol building for the first time after the Civil War. So it only means that you are not fit for the position. So that is what happened. In 1861, same thing happened. Some of the senators went to vote against the union, that 50 states union. So what happened? Then the Senate has thrown 11 senators and 3 House of Representatives. And on the following month, when the session came back, 22 of them did not even show up because they know they are guilty. Unfortunately, today's Republican Party, they don't feel guilty. They don't feel any remorse.
they don't know that something is wrong and something is right. So they will always support their party above the country. You can see that this is what it is. Now, of course, Republican Party being together, Republican senators being together, the Republican House of Representatives supporting Trump is one thing. Being Republican is another thing. So even if you know the guy who was in power for 4 years lied over 30,000 times, created a problem. I know he's not found guilty because you need 67 votes. You got 57 votes. You got 10 more votes than the opposition party, according to the people, those who understands it, understand that the crime Trump committed, less people voted for that, more people voted that he is wrong, he is guilty. Unfortunately, by the constitutional condition that you have to have 2/3 vote, it did not pass. So I don't worry about that anymore. History will judge. 100 years from now, you will hear that this thing has happened, the Republican made it as such. It's a game. It is not a game. It is a responsibility that came with your senatorial position. You are supposed to deliver for the country. You did not deliver it. You deliver it for the president, in this case, ex-president, in this case, Trump, not even for your party. This is very simple. I just want to mention those who among us, I think 2 of my friends here, they mainly support Republican. That's okay. And I think Sitangshu might say that now Biden is the president, he's my president. And I agree. Same thing happened whenever Bush was there, Big Bush was there, Reagan was there. We said that you are our president, and now let's move. The problem with the Republican philosophy is very simple. I just want to give you last 40, 50 years of their history, how they did it. So in the 60s, they started saying right to work state. In other words, as a state has the right to work ability. By doing that from 60s to the end of 90s, they transformed 32 states out of 50 where there is no union. Look at this. The word they selected is called right to work. So you have a right to work. But what happens, there is no right to workers. So they took the right from the workers, called it right to work, 32 states. So this is first part. Millions of people came out of union in those states, and by virtue of that, they left the middle class. They became poor or lower poor, living below poverty line. Over 50 million Americans will go hungry tonight. These are the people who live below the poverty line, of which most of them are women and children. So in a rich country, if that is happen, so then you don't say right to work, but that change. Then in the 60s, late 60s, they start said family value. Republican Party, they believes in family value. What happened? But they don't give the value to the family. So you talk about family, but you don't give the value to the family. Even today, you saw during Trump's, did the border separate the children from the parents. It's still 687 children don't know who are their father, who is their mother, but they call it family value. That is not family value. If you don't give value to the family, then you have no right to say value to the family. So then in the 90s, just before 90s, if you remember, they had a really big, all House of Representatives and Republican senator stood in front of the Capitol and said, contract with America. And since then, they started giving the tax break to the corporation. So they call it contract with America, means
contract with the people, but they're giving the tax break to the rich. This is their policy. This is how they do. And in the late 90s, when Bush Jr. came into power, he said, leave no child behind. As soon as Bush became president, that was their motto, leave no child behind. What happened? Everywhere in this country, the pre-K and KG system has been taken out. All the money has been taken out for the children, but they call leave no child behind. So this is why slowly, surely, you have seen that they should be losing every election they do. But unfortunately, those who we are Democrat, we don't care about the party. We do the politics of the need basis politics. So whenever there is like in New York City, everybody is Democrat, but Republican mayor was last 20 years until de Blasio took over. Why? Because same reason. Whatever they see, they get. Whatever you see, you buy. And that is what a Democrat mostly likely to have. And those who are independent, they go time to time, whatever. So the idea then becomes this, whatever we have seen in the Senate, result is over, it is done. I think Sitangshu mentioned these things. Biden is the president last 24 days. Everyone, those who has sit with me discussing during this election period, they also agree that people are now breathing better. Things are improving. More people are vaccinated now per day than from December 13, when he started. Each of those weeks, they could not reach 1 million. Today, it is on an average, 1.5 million people are getting the vaccinated. I strongly believe Biden promised 100 days, 100 million. If he goes this rate, in 100 days, it will be over 150 million people will be vaccinated, and even the rate is higher. At the same time, economy to come back. So school has to start. Even New York City announced that they will be opening or asking people to come back to work sometime beginning May. So it also very clear that the vaccine is the #1 issue that he said he will do. And he has one of the best committee he put together. They do news conference 4 times a week. Before, you could not hear anything about COVID pandemic that Sitangshu mentioned. Nearly 500,000 people had died, nearly 500,000. So I think that is good. That is improvement. So at the same time, economy, I strongly believe with the Biden's $1.9 trillion stimulus package, this is for us. This is for poor people like our community, Bangladeshi taxi drivers, street vendors, those who we make less money from our job will be benefited from this package. 90% of this money is for the poor people. Whereas Trump's all the 3 stimulus package on an average 80% went to the rich people. Even the law said when they passed those stimulus package, you cannot publish which corporation got what money. But in this case, this stimulus package says that every state, every city, every municipality will get some money proratedly because they lost a lot of their business, lot of their revenues. Even in New York City alone, the sales tax that we pay when we buy something is down by 24%. The real estate tax is down by over 18%. Everywhere, every way you look, New York City has a deficit over $10 billion. New York State has a deficit over $35 billion. It is only because business has been collapsed due to pandemic.
which started in February, Trump announced in March. By that time, people got infected all over the country, and that is why it is taking that long to control. So at the end of the day, he left a budget. We have a budget for $4 trillion. Our deficit is $3.9 trillion. That is what Trump left for Biden. The debt amount in this country was $21 trillion. That is today $27 trillion. That is what Trump left us. So even if he was everybody said that financially we are booming, economy is booming. It did not boom for us. It boomed only for his friends and families, his cronies. So now the time come in next 4 years, especially Dada is right, in a midterm election is coming. We have to get ready for that election. If we lose one of the House or the Senate, then it will be very difficult to do things for the poor people of this country, immigrant people, minorities people, Muslim people, Hindu people, because we are the minority of the minorities. We need help. Since we migrated in this country, this is our country, help must reach us whenever they do. The vaccine must reach us to our community. The food pantry that you see, there are 16,000 food pantry, 400 food bank. I don't see that much food coming to my community. I keep talking to the politician every day. So this is what we have to do. We must get involved within our community and try to bring this available resources to our community so that our community gets the benefit out of this pandemic and this stimulus and this good governance. Thank you very much. জি ধন্যবাদ মিজু ভাই। গিয়াস ভাই, এই যে সিনেট শুনানি গত 5 দিনের অভিজ্ঞতা এবং এর ইমপ্যাক্ট কি হবে, এই যে কোনো আগামী ট্রাম্প বাইডেনের যে কার্যক্রম যে কমিটমেন্ট নিয়ে আসছে সেখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা যে এর কারণে এর প্রভাব কোনো পড়বে কিনা আগামী দিনগুলোতে? যে আনমিউট করে কথা বলেন গিয়াস ভাই। ধন্যবাদ সেলিম ভাই। আমাদের আজকের এই ডিসকাশনের মধ্যে দুজন আছেন বিজ্ঞ লোক, শীতাংশু দাদা এবং মিসবাহ ভাই। আসলে এই যে ঘটনাটা ঘটে গেল এই আমেরিকার ইতিহাসে এই কয়েক সপ্তাহের মধ্যে, এটা মানে পৃথিবীর মানুষ কেউ আশা করেনি, পৃথিবীর মানে কোনো মানুষই আশা করেনি এই ধরনের একটা ঘটনা যে ডোনাল্ড ট্রাম্প ঘটিয়েছেন। সেটা আমি একটু বলি যে এটা কিন্তু আপনি দেখেছেন যে এই ট্রায়ালের ভিতরে যে ইমপিচমেন্ট ম্যানেজাররা কিন্তু অনেক ডকুমেন্ট এভিডেন্স দিয়ে দেখিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প এটা ইন্টেনশনালি এই কাজটা করেছেন, কারণ তিনি প্রথম থেকেই এই নির্বাচনটা মেনে নেননি এবং উনি নির্বাচনের আগেই, নির্বাচন শুরু হওয়ার আগে মানে নির্বাচনের দিন অনেক আগে থেকেই যখন তার 15 to 20% ডিফারেন্স ছিল তার মানে রেটিং এ জো বাইডেনের সাথে, মানে অনেক নিম্ন অবস্থায় যখন ছিল, তখন সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে আপনি নির্বাচনে হেরে গেলে আপনি এটা মানে কনসিড করবেন কিনা, কিন্তু তখনও কিন্তু সে এই নির্বাচন মেনে নিবে এই ধরনের কোনো আভাস দেননি। অর্থাৎ নির্বাচনে হেরে গেলে তিনি জানতেন নির্বাচনে হেরে যেতে পারেন, যদি হেরে যান তাহলে তিনি এটা মানবেন না। দ্যাট মিন ক্ষমতাটাকেই তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। অনেকগুলি কারণ আছে, তার বিরুদ্ধে অনেক মামলা হবে এবং সে একজন যেহেতু ক্ষমতালোভী, অর্থলোভী, সে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে যে কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে জি শোনা যাচ্ছে, আনমিউট করে কথা বলেন। তো সেই কারণে আপনারা দেখেছেন যে সে এই নির্বাচনের মামলা করেছে। একটু আমার ব্যাটারিটা আমি দিয়ে নিই, এটা ব্যাটারি কি বলে চার্জার চলে যাচ্ছে,
কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে ভালোভাবে। ওই না, এটা চার্জারটা আমার ল্যাপটপে, যাই হোক। তো এখন যদি চার্জার চলে যায়, কিন্তু আপনাকে ভালোভাবে না যদি চার্জার চলে যায়, আমার ওই আমি আরেকটা বাসায় আসছি তো, অন্য একটা বাসায় দাওয়াতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, কিন্তু আমরা শুনতেছি। তাহলে আমার চার্জ ব্যাটারি চলে গেলে আমার সেল ফোন ইউজ করতে হবে। তো এখন কোশ্চেন হলো যে তিনি মামলা করেছেন, মামলা হেরেছেন। সে 64+ মামলা তিনি করেছেন। তো সেই মামলাগুলোতে হেরে গিয়ে তিনি তার অধীনস্থ কর্মচারীদের, অধীনস্থ তার যারা আশেপাশে আছে, তার অ্যাডভাইজার, ইভেন কি যে সেক্রেটারি অফ স্টেট জর্জিয়ার, তাদেরকে ধমক টমক দিয়েছেন যে ভোটের রেজাল্ট পরিবর্তন করার জন্য। কিন্তু সবকিছু তিনি চেষ্টা করেছেন। চেষ্টা করার ফলে করার পর যখন ব্যর্থ হয়েছেন, তখনও কিন্তু সে জো বাইডেনকে মেনে নেননি, কনসিড করেননি, ধন্যবাদ জানাননি। ফাইনালি ভাইস প্রেসিডেন্ট পিঞ্চের হাতে যখন আপনার এই ইলেকট্রাল ভোটের গণনা হবে, এটা জাস্ট ফর্মালিটিস, এটা কোনো মানে সাংবিধানিক তেমন কিছু না, আর তার রেজাল্ট পরিবর্তন করারও কিছু নাই। তো সেই কারণ তাকে চাপ দিয়েছে ভাইস প্রেসিডেন্টকে যে তুমি এটা রেজাল্ট তুমি পরিবর্তন করবা বা তুমি এটা করবা না। সেটাও কিন্তু ভাইস প্রেসিডেন্ট রাজি হয় নাই। তো সেই কারণে এখন তারপরে সে কি করেছে, সে তখন ফাইনালি তার সেই কে বাহিনী, হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং এই সন্ত্রাসী উগ্রবাদীদেরকে লিলিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ক্যাপিটাল আক্রমণ করতে, ঘেরাও করতে, এবং তিনি বলেছেন আমিও আসতেছি, আমিও তোমাদের সাথে মার্চ করবো। তো এই যে জিনিসগুলি যখন একটা পর একটা তিনি ঘটনা ঘটিয়ে এই আক্রমণটা করলেন, এবং তিনি চেয়েছিলেন ওই দিন যদি ভাইস প্রেসিডেন্ট প্রিন্সকে কিডন্যাপ করা হয় বা হত্যা করা হয়, বা ন্যান্সি পেলোসিকে হত্যা করা হয়, তাহলে একটা গন্ডগোল হবে, একটা শোরগোল হবে, একটা অরাজকতা সৃষ্টি হবে। এই সুযোগে তিনি মানে হয়তো আবার চেষ্টা করবেন প্রেসিডেন্ট থাকা যায় কিনা। এই যে অশুভ একটি চক্রান্ত, অশুভ একটি মানে কাজ তিনি একটা পর একটা করেই গিয়েছেন। এবং সেদিনকে সেই ঘটনায় তার যে মানে নিজের লোক, নিজের পার্টির আপনার কেভিন ম্যাকক্যাথি, তিনি কল করেছেন মানে প্রেসিডেন্টকে যে ক্যাপিটাল আন্ডার অ্যাটাক, তুমি তাড়াতাড়ি সিক্রেট সার্ভিস এবং তার ইয়েকে আর্মি বা প্যারামিলিটারিকে কল করো। তিনি কিন্তু উত্তর সে করেন নাই। তিনি বলেছেন যারা নাকি অ্যাটাকার, সেই অ্যাটাকাররা তোমাদের চেয়ে বেশি মানে ইলেকশন নিয়ে মানে মানে চিন্তা করে, তোমাদের চেয়ে তারা বেশি মানে চিন্তিত ইলেকশন নিয়ে। মানে এই যে তখন কিন্তু এই কেভিন ম্যাককার্থি তাকে মানে এফ ওয়ার্ড দিয়ে মানে এফ ওয়ার্ড ইউজ করেছেন। হ্যাঁ, প্রেসিডেন্টকে একজন তারই রিপাবলিকান পার্টির নেতা এফ ওয়ার্ড ইউজ করেছেন, যে হোয়াটস ফক ইউ আর টকিং অ্যাবাউট। বুঝলেন না? এই যে জিনিসটা, তাতে বোঝা গেল কি যে এই তো ক্রেজি লোক। রিপাবলিকান পার্টির মধ্যে অনেক ভালো লোক আছে, দুইটা পার্টি এই দেশে শাসন করছে। রিপাবলিকান পার্টি একটা ঐতিহ্যবাহী একটা পার্টি, সেখানে অনেক ভালো কাজ তারা করেছে সন্দেহাতীত ভাবে। কিন্তু এই লোকটা এসে আপনার পার্টিকে ডিভিশন করে দিয়ে গেল। আপনি দেখেছেন যে এই লুজিয়ানার রিপাবলিকান পার্টির এই যে সিনেটর বিল ক্যাসিডিকে তার প্রেসিডেন্টের এগেইনস্টে ভোট দেওয়ার কারণে, মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, তাকে তার লুজিয়ানা স্টেট রিপাবলিকান পার্টি তাকে মানে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এই রিপাবলিকান পার্টির মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হলো এবং ডিভিশন সৃষ্টি হলো এই লোকটার কারণে। তো রিপাবলিকান পার্টির প্রথমে আমি ধন্যবাদ জানাই 7 জন সিনেটর যারা আপনার এই তাকে গিলটি করার জন্য ভোট দিয়েছেন, কারণ এটা একটা দরকার ছিল। এবং আর যারা দেননি, সাহস দেখাতে পারেননি, কাপুরুষের মতো তারা বিবেকের তাড়নায় অথবা ভোটের রাজনীতিতে যে প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের যে একটা সন্ত্রাসী বাহিনী আছে, কে বাহিনী, উগ্রবাদী, হ্যাঁ, ধর্মীয় উগ্রবাদী একটা গ্রুপ আছে দেশে, যারা চার্চ গোয়িং, হ্যাঁ, তারা আপনি দেখবেন অ্যান্টাই ইমিগ্রেন্ট, অ্যান্টাই মুসলিম, অ্যান্টাই আপনার ব্ল্যাক, এই জন্য একটা উগ্রবাদী হোয়াইট একটা গ্রুপ আছে যারা ভেরি ধর্মীয় উগ্রবাদী। আর একটা গ্রুপ আছে যে আপনার এই হোয়াইট সুপ্রিমেসিস্ট। এই দুইটা গ্রুপ
এক হয়ে ওই যারা সিনেটর যারা নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আপনার ভোট দেননি তারা কিন্তু এই প্রাইমারিতে মানে হেরে যাবেন এই ভয়ে যে তাদের একটা শক্তিশালী গ্রুপ আছে, এই গ্রুপটা যদি ভোট না দেয় তাহলে প্রাইমারিতে তারা জিততে পারবেন না। অতএব এই ভোটের রাজনীতিতে তারা বিবেকের কাছে হেরে গেছেন। এবং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পকে গিলটি করার প্রয়োজন ছিল, কারণ যে ঘটনা ঘটেছে 5 জন থেকে 7 জন মানুষ মারা গিয়েছে এবং আপনার অনেক মানুষ আহত, এখনো আপনার হসপিটালে আছে। এই এবং ক্যাপিটাল হিলে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে। এটা একটা মানে গণতন্ত্রের উপর আঘাত। এই জিনিসটা কিন্তু এটা অ্যাকশন নেওয়া দরকার ছিল। এখন অনেকে বলে থাকেন, যেমন রিপাবলিকানরা বলেছেন যে সে তো এখন আর প্রেসিডেন্ট নেই, কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার ইমপিচমেন্টটা শুরু হয়েছিল এবং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তাহলে এই দায়িত্বটা কে নিবে? প্রেসিডেন্ট যদি না নেন তাহলে এই দায়িত্বটা কে নিবেন? কাউকে না কাউকে নিতে হবে। যদি তিনি না নেন তাহলে তার নামে কি তাহলে ক্রিমিনাল কেস হবে বা কেস হওয়া উচিত, তাকে তার শাস্তি হওয়া উচিত। কাউকে না কাউকে তো শাস্তি নিতে হবে। তো সেই কারণে এই ট্রায়ালটা শুরু হয়েছিল সে প্রেসিডেন্ট থাকা অবস্থায়। তবে যেহেতু ভোটের রাজনীতিতে রিপাবলিকান পার্টির যারা নিয়ে আছেন তারা তাকে ক্ষমা করেছেন, তাকে গিল্টি করেননি। এটা যেহেতু এটা আদালত না, এটা যেহেতু আদালত না, এই জুরিস্ট যারা জুরিরা যেহেতু পার্টির লাইনকে তারা ইচ্ছা করলে গিল্টি প্রমাণ করার পরেও তার ইচ্ছা করলে যদি মনে করে না আমি ভোট দিব না, দিতে পারে। এটা যেহেতু আপনার আদালত না, সেই কারণে তারা দিয়েছেন। আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির অনেক ক্ষতি হয়েছে এবং যেই উগ্রবাদী গ্রুপটা কে দীর্ঘদিন যাবৎ এরা সুপ্ত অবস্থায় ছিল, এদের কিন্তু আপনার প্রকাশ্যে এরা তেমন একটি সমাবেশ বা অ্যাক্টিভিটিস তারা করতে পারেনি, কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কারণে তারা এখন খুবই শক্তিশালী। আপনি দেখেছেন যে 7 মিলিয়ন ভোট সে বেশি পেয়েছে, অন্যদিকে জো বাইডেন আরো 7 মিলিয়ন 8 মিলিয়ন বেশি পেয়েছে। তো বেশি যে পেল ডোনাল্ড ট্রাম্প, এই ভোটটা কিন্তু সে এই জাতিকে ডিভিশন করে দুইটা জাতি, এই আমেরিকাকে দুইটা ভাগে বিভক্ত করে তিনি উত্তেজনা সৃষ্টি করে এই গ্রুপটাকে তিনি কাজে লাগিয়েছেন, যে এই উগ্রবাদী গ্রুপটাকে, যেটা নাকি আমাদের জন্য, আমরা যারা মাইনরিটি আছি, আমরা যারা মানে ইমিগ্রেন্ট, আমরা যারা মাইনরিটি গ্রুপ আছি, তাদের জন্য কিন্তু এটা দাদারই হোক, দাদা শীতাংশু গুহ আর আমি গিয়াশ আহমেদ, সবার জন্যই খারাপ। কারণ এই উগ্রবাদী শক্তি যদি মাথা চালা দিয়ে ওঠে, তারা কিন্তু মানে ওই লুঙ্গি খুলে দেখবে না যে কে চেহারাটাতে একরকমই লাগে, যে দাদার চেহারাও ইন্ডিয়ান, আমার চেহারাও ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান বাংলাদেশি যাই হোক বা ইমিগ্রেন্ট, তো তারা কিন্তু মারামারি শুরু হলে কারো ছাড়বে, দাদাকেও ছাড়বে না। তো এই উগ্রবাদী গ্রুপটা কিন্তু দেখেন যখন চার্চে মানে তারা শুধু মসজিদেই আক্রমণ করতেছে না, তারা কিন্তু ওই যে জুইসদের সেনাগত তারা আক্রমণ করে। অতএব তাদের কোনো ধর্ম নাই, তাদের ধর্ম শুধু তারাই। তো সেই কারণে আমি মনে করব, আমার প্রস্তাব হলো যে আমরা যারা মাইনরিটি আছি, আমরা যারা মানে ইমিগ্রেন্ট আছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে, সেটা রিপাবলিকান হোক এবং ডেমোক্রেটিক হোক। ডেমোক্রেটিকের মধ্যে যদি এই ধরনের ইমিগ্রেন্ট বিরোধী সাম্প্রদায়িক শক্তি উত্থান হয়, তখনও আমরা যারা ইমিগ্রেন্ট আছি, আমরা যারা মাইনরিটি, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন এই দেশের জুইশ গ্রুপটা দেখেন, জুইশ আমেরিকানরা কি করে, তারা রিপাবলিকান পার্টিও করে আবার ডেমোক্রেটিক পার্টিও করে, কিন্তু যখন কোনো ক্যান্ডিডেট, যখন কোনো প্রেসিডেন্ট তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলে, সে রিপাবলিকান হোক অথবা ডেমোক্রেটিক হোক, তখন কিন্তু সকল জুইশ গ্রুপটা মেজরিটি তারা কিন্তু ওই প্রেসিডেন্টের এগেইনস্টে যায়, কারণ তাদের স্বার্থটা আগে দেখে, তারা আমেরিকার স্বার্থের চেয়ে তাদের স্বার্থটা আগে দেখে। তদ্রুপ আমি দাদাকে বলবো যে আমাদের স্বার্থটা আগে দেখতে হবে, আমরা যা মাইনরিটি আছি, ইমিগ্রেন্ট আছি, সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরও। কিন্তু এবার এই ভোটে ওই হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং ধর্মীয় উগ্রবাদী গ্রুপটা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এবং পাশাপাশি কিন্তু ইমিগ্রেন্টরা অথবা এই কালোরা তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, এবং সেই কারণে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের জয় হয়েছে। তো আমি মনে করি যে জো বাইডেন আসাতে এবার প্রেসিডেন্ট হওয়ার ফলে মানে আমেরিকা সহ সারা বিশ্বের একটি স্বস্তি ফিরে এসেছে। এবং আমি মনে করি জো বাইডেন যেহেতু একজন প্রজ্ঞাবান এবং দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি করেন,
রাজনীতির মাঠে তিনি কখনো মানে ফুলের মালা নিয়েছেন, কখনো আবার আবার ওই কি বলে ঘৃণাও নিয়েছেন। দ্যাট মিন তার গায়ে মানে মোটা রাজনীতির যে মোটা চামড়া বলে সেটা আছে, যে সমালোচনা আলোচনা মানে সহ্য করার ক্ষমতা তার আছে, যেটা নাকি ডোনাল্ড ট্রাম্পের নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প জীবনে কোনো পলিটিক্স করেননি, তিনি কোনো অফিস রান করেননি, জীবনে তিনি কংগ্রেসম্যান অথবা সিনেটর অথবা ইভেন সিটি কাউন্সিলম্যান ইলেকশন করেনি। অত সেই কারণে তিনি শুধু আজীবন তুষামুদি মানে তাকে ওই বস হিসেবে ট্রিট করেছে। তিনি হোয়াইট হাউসে গিয়েও তার ওই উপদেষ্টা মন্ত্রীদেরকে ওই কর্মচারীর মতো রেখেছেন এবং সেই কারণে তার সাথে দ্বিমত হলেই তাকে ফায়ার করেছেন। তো এই একটা অশুভ লোক এবং এই ধরনের একটা মানে অজ্ঞ এবং আমি মনে করি একটা মানে খারাপ লোক বিদায় হয়েছে। এটা আমাদের জন্য আমেরিকার জন্য খুবই একটি ভালো কাজ হয়েছে এবং অনেক রিপাবলিকান বলেছেন তারা, এবং নিকি হেলি বলেছেন যে তার সে প্রেসিডেন্ট হওয়ার মতো আর যোগ্যতা নাই, সে আর আসতে পারবে না এবং সে প্রেসিডেন্ট হওয়ার মানে হইতে পারবে না। অনেক রিপাবলিকান বলেছে এবং মিস ম্যাককনেলও বলেছে আজকে যে তার সেই রিপাবলিকান পার্টির নেতা না এবং তাকে আমরা ফিউচারে সেই রিপাবলিকান নেতা হতে পারবে না। ধন্যবাদ আপনাকে। জি, গিয়াস ভাই, কি ওই যে ট্রাম্পের কারণে কি ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিয়েছেন, বিষয়টা কিরকম? না হ্যাঁ, আমি তো মানে ট্রাম্পের কারণে শুধু আমি কেন, আপনার রিপাবলিকান যারা হোল্ড করে, রিপাবলিকান পার্টি যারা নাকি ওন করে, তারাই তো তাকে ভোট দেয়নি, তার এগেইনস্টে কাজ করেছে। আপনি জানেন যে বুশ পরিবার এবং ওই সিনেটর কেন, হ্যাঁ, অনেকেই তার বিরুদ্ধে প্রথম থেকে মানে তার বিরুদ্ধে চালন করেছে। তো সেই কারণে আমি তো একজন নগণ্য মানুষ, বুঝছেন না, কিন্তু বড় বড় রিপাবলিকান তাকে ভোট দেয়নি। ধন্যবাদ। আবার আসবো গিয়াস ভাই। দাদা, যেমন গিয়াস ভাই ঐক্যের ডাক দিলেন, মাইনরিটি অর্থাৎ ইমিগ্রেন্ট কমিউনিটি যে কোনো এরকম সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে বললেন। আরেকটা বিষয় যে 7 জন রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন, আগামী নির্বাচনে তাদের এই কারণে কোনো প্রভাব পড়বে কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, সেটা আমাদের মেজবাহ ভাই এত খেয়াল করেন নাই। সেটা হলো যে সাক্ষী আনার কথা ছিল, সাক্ষী আনলো না কেন? যেটা ঠিক যে আজকে সকালেই প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে সাক্ষী আসবে। আমরা ওয়াশিংটন পোস্ট দেখলাম, সিদ্ধান্ত হয়েছে যে সাক্ষী আসবে। আমরা ভাবলাম যে সারা বিচারটা আবার লেংদি হয়ে গেল। এরপরে আসলো মিচ ম্যাককনেলের স্টেটমেন্ট যে আই উইল ভোট ইন ফেভার অফ ট্রাম্প। সে তো সিনেটের মাইনরিটি লিডার। সেই কথা বলার পরে মোটামুটি পরিষ্কার হয়ে গেল যে ট্রাম্পকে কনভিক্ট করার কোনো সুযোগ নেই। তাই সম্ভবত ডেমোক্রেটরা চিন্তা করলো যে সাক্ষী আইনে আর ঝামেলা বাড়াইয়া লাভ কি, এই জন্য ওইটা আবার প্রস্তাব নিল যে না, সাক্ষী আনা হবে না। তখন যখন এরপর আর কোনো অল্টারনেটিভ নাই, কারণ সিনেটরদের কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে, তখন যদি একটি অল্টারনেটিভ ছিল ভোট, এবং এরপরে ভোট হয়েছে। অর্থাৎ মিচ ম্যাককনেলের সিদ্ধান্তের পরপরই আসলে চিত্রটা পাল্টে যায় এবং সেইখানে ভোট তড়িঘড়ি হয়ে যায় আর কি। তো এখন এটা ঠিক যে ট্রাম্প 74 মিলিয়ন ভোট পাইছে, সেটা আমি বলছি যে কোনো পরাজিত প্রার্থী এত ভোট কখনো পায় না। বিজয়ী প্রার্থী তো সে বেশি পাইছে দিকে তো সে জিতছে, কোনো ইয়েস সে গট 7 মিলিয়ন ভোট মোর ভোটস। আচ্ছা, এখন আসেন যে এই যে ট্রাম্প বাইডেন বলছে যে 100 মিলিয়ন ভ্যাকসিন people will be vaccinated in 100 days. এইটা সে একটা প্রেস কনফারেন্স প্রথমে বলছে, ইলেকশনের আগেও বলছে, জেতার পরেও বলছে, বাট প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে বলছে। তখন এপির সাংবাদিক, অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে, স্যার, ইট ইজ অলরেডি দেয়ার ডিউরিং ট্রাম্পস পিরিয়ড, ডু ইউ হ্যাভ এনিথিং বেটার? তখন সে বলছে যে গিভ মি এ ব্রেক। ওকে, তো এটা কিন্তু আমার কথা না, আমি যা বলতেছি সব যেহেতু আমি খবর রাখি এই জন্য বলতেছি আর কি, গিভ মি এ ব্রেক। অর্থাৎ আজকে যে ভ্যাকসিনেশনের কথা উঠতেছে 100 ডেজ, বা ভ্যাকসিনের ক্রেডিট তো ট্রাম্পের। বাইডেন
এখন যত তাড়াতাড়ি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, বাট ভ্যাকসিনের ক্রেডিট গোজ টু ট্রাম্প, এবং 100 million people in 100 days, that is also not goes to in favor of Biden. But well, now এখন যতই দিন যাচ্ছে এটা আরো ইজি হয়ে যাবে, সম্ভবত এপ্রিল মে দিকে এটা ঘরে ঘরে মানে ভ্যাকসিন। এই ক্রেডিট আমি ওষুধের কোম্পানিতে কাজ করি, আমাদের দিতে হবে আর কি ওষুধের কোম্পানিতে। উই আর ওয়ার্কিং হার্ড ফর আমেরিকান পিপল অ্যান্ড দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। সো যদিও আমরা ভ্যাকসিন বানাই না, বাট উই মেক হার্ট ডিজিজ মেডিসিন অ্যান্ড আদার মেডিসিন। তো এখন আমরা তো ধরেন আশা করছিলাম যে আগে মানুষ মরতেছিল, আমরা সবাই মিলে ট্রাম্পকে দোষ দিতেছিলাম। তা আমরা ভাবছিলাম যে বাইডেন জেতার পরে আর বোধহয় মানুষ মরবে না। মানুষ কিন্তু এখন সমান হারেই মরতেছে, একটু কমছে রেট, কারণ ভ্যাকসিন পড়তেছে। হ্যাঁ, তো কাজে এখন কিন্তু আমরা বাইডেনকে আর ইয়ে দিই না, যত দোষ ট্রাম্পের, বাইডেনের কোনো দোষ নেই। সেটা আগেও হওয়া উচিত ছিল। অর্থাৎ মিডিয়া একেবারে এখন যেমন প্রো ট্রাম্প প্রো বাইডেন, ট্রাম্পের সময় ছিল টোটালি অ্যান্টি ট্রাম্প। ট্রাম্প হারার কারণ তো ওইটাই যে সে সবাই রেখা পাই দিছে, তার বন্ধু, তার পার্টি বা পার্টির বাইরে যেটা গিয়াস বললো যে রিপাবলিকানরা অনেকে তার বিরুদ্ধে চাইছে যে সে চলে যাক। দ্যাটস ট্রু, দ্যাট ইজ ওয়ান অফ দি বিগ রিজন তার হারার। আমি বলি যে কোভিড এর বিগেস্ট ভিকটিম হলো প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ কোভিড না হলে ট্রাম্পকে হারানো কঠিন ছিল, কারণ তার ঝুলিতে অনেক ভালো কাজ ছিল। তার মুখটা ছাড়া এভরিথিং, তার মুখটা হলো তাকে ডুবাই দিচ্ছে আর কি জায়গা, ওই কথা। তো আমরা ভাবছিলাম যে দাদা ওই যে মিসবাহ যেমনটা অর্থনৈতিক বিষয়টা বললেন, যে ইকোনমির কথাটা, তো ওই যে সবই ভালো থাকলে পরে এই যে অর্থনৈতিক যে একটা বললো যে আবার নতুন ভাবে শুরু করার অনেকটা বিষয় এরকম হয়ে যায় না। আচ্ছা, আমি সেটা বলতেছি, আমি সেটা বলবো। তো আমরা তো বলছিলাম যেটা বললাম যে আমরা ভাবছিলাম যে বাইডেন এলে আর মানুষ মরবে না। আমরা ট্রাম্পের শেষ ইলেকশনের আখ্যান দিয়ে I bought gas 199, হ্যাঁ, এখন আমি গ্যাস কিনছি 259 এই কয়দিন আগে আর কি। তো আমি তো দেখতেছি যে আমার সপ্তাহে 1.5 বার বা 2 বার গ্যাস ভরতে হয়। মানে তো আমার কয় টাকা, ট্রাম্পের আমলে আমি দেখছি যে আমার 120-25 টাকা হয়ে গেছে। ওবামার আমলে আমি 5 টাকা করে গ্যাস কিনছি, তাই না, $5 গ্যালন। বাট আমি যেটা বলতেছি ফাইন, অর্থাৎ জিনিসগুলো ঠিক ওই রকম না। আমরা যেটা চিন্তা করতেছি যে বাইডেন আইলে সবকিছু রাতারাতি উল্টে যাবে, তা না। আমেরিকা গোজ বাই এ সিস্টেম, এত তাড়াতাড়ি চেঞ্জ হয় না। বাট এনিওয়ে, আমার সে বললেন যে $1.9 ট্রিলিয়ন এবং আরেকটা সাথে আছে যে $15 মিনিমাম ওয়েজ। ওকে, আমরা খুশি, যেহেতু আমরা যদি $15 পাই আমাদের ভালো, তাই না? কিন্তু এটাও বলছে যে $15 ইন্ট্রোডিউস হওয়ার সাথে সাথে 1.5 মিলিয়ন পিপল জবলেস হবে। কারণ এমপ্লয়ার সাইডটাও তো দেখতে হবে যে 60 টাকা করে বা 5 টাকা করে ঘন্টায় দেয়, সে হঠাৎ করে 15 টাকা ঘন্টায় দেবো কেন? আমি থিংস আজকে ইকোনমি এমন কিছু হয়ে যায় নাই যে আমরা বাইডেনকে ক্রেডিট দিতে পারি। ইকোনমি ওয়াজ গুড ডিউরিং ট্রাম্পস পিরিয়ড, কারণ ট্রাম্প প্রচুর টাকা বিদেশ থেকে আনছে। তো বাইরে যারা টাকা পয়সা দিত না, ফাও খাইতে আগে, তাদেরকে ট্রাম্প ছাড়ে নাই। তারা হি নোজ হাউ টু, যার জন্য ওই টাইমে ধরেন প্রথমে প্যান্ডেমিকের প্রথমে আমি আমার 401k এর সব মানে পয়সা মানে কনজারভেটিভে নিয়ে গেছিলাম, তাই না? কারণ একদিনে আমি প্রায় $20,000 লস করছি। তা এখন আচ্ছা, পরে দেখা গেলো যে না, ট্রাম্পের আমলে আবার এটা ঠিক আছে, এটা জায়গা মতো আসছে। ইকোনমি ইজ নট এ সিম্পল ইন্ডেক্স দ্যাট রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। উই হ্যাভ টু ওয়েট টু সি দ্যাট কি হয়। Biden, yes, he's a veteran politician, but he's a conservative in Democrats also. তো মেজবাহ ভাই যেটা বললেন, মেজবাহ ভাইয়ের কথা আর এওসির কথা অনেকটা একরকম, যে আমরা এখন চাই আর কি, আমাদের জন্য সবকিছু চাই। বিষয়টা তা না, পার্টির মধ্যেও ইনসাইড পার্টি
yes, a coalition আছে. Biden is a conservative Democrat, and যেমন দেখেন সে বলছে যে না ইরানের অবরোধ উঠবে না, অলরেডি বলে দিয়েছে। তার যেগুলি ছোটখাটো ছিল এগুলি সে করে দিচ্ছে, স্বাস্থ্য ছাড়ে দিচ্ছে, পরিবেশ, ওকে দ্যাটস ফাইন। কিন্তু যেমন ইরানের কথা বলছে সে কিন্তু বলছে নো। হ্যাঁ, তবে গুড জব যে সে ইয়েমেনের যুদ্ধটা ইয়ে করছে যে না আমি আর এর মধ্যে নাই, হুইচ ইজ গুড। এখন ওই ঐক্যের কথা, মানে ঐক্যের কথা, মানে ঐক্য কিসের? আমরা তো আমাদের মধ্যে তো কোনো ইয়ে নাই, বিভেদ নাই, ঐক্যবাহী বা আমরাও আমেরিকান পলিটিক্সে কিছুই না, তাই না? উই আর নোবডি, জাস্ট আমরা কথা বলতেছি নিজেদের মধ্যে, নিজেদের একটু ইয়ে রাখার চেষ্টা করতেছি যে আচ্ছা আমরা ভালো থাকি, আমরা খোঁজ খবর রাখি। আমাদের মধ্যে গিয়াস বা মেজবা ভাই যাই করুক, যে পার্টি করুক, আমি যে পার্টি করি, উই ডোন্ট হ্যাভ এনি ডিফারেন্স বিটুইন। আমরা দিন শেষে আমরা মনে করি যে আমরা একটু দেশের টাকা পয়সা পাইলে ভালো আর কি। হ্যাঁ, যদি আমি পাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে খুবই কম পাই। তো তবুও আচ্ছা, বাট এটা তো খেয়াল রাখা উচিত যে ট্যাক্সি ড্রাইভার, অনেক ট্যাক্সি ড্রাইভার আছে তারা চালাতে জানে না, চালায় যে পয়সা পাইবো, বেকার থাকলে ইচ্ছাতে বেশি পয়সা বেশি পয়সা পাচ্ছে। এই সেক্টরে তো রাষ্ট্রকে সেই সেক্টরেও খেয়াল রাখতে হয়। এটা আমাদের বন্ধু বান্ধবী আছে, তারাই বলে যে দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো আর এই যে আমরা একটা জিনিস অবাক লাগে, আমরা এখানে ঐক্যের কথা বলি, আমরা এখানে আমেরিকায় হোয়াইট সুপ্রিমেসির কথা বলি, সাম্প্রদায়িক শক্তির কথা বলি, আমরাই কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক কথার মধ্যে একটি শব্দ উচ্চারণ করি না। আমরাই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো কথা বলি না। হ্যাঁ, আমাদের এই যে দ্বিমুখী চরিত্র, এটাও তো বাদ দেওয়া উচিত। আমরা যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলবো, আমেরিকান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলবো, ভারতের সাম্প্রদায়িক বিরুদ্ধে বলবো, আমার নিজের দেশের যে প্রচন্ড সাম্প্রদায়িকতা চলতেছে এভরিডে, এটার কথা তো বলা উচিত, তাই না? থ্যাংক ইউ। আপাতত আপনি একটা কোশ্চেন করছিলেন, আমি কি আনসার করছি আপনার কোশ্চেন? না, ওইটা বলেন নাই। কোনটা জানি? ওই যে 7 জন। ও না, হ্যাঁ, এইটা ধরেন যে এইটা যেটা হবে, শুধু এই 7 জন না, এই হাউসে যে 10 জন রিপাবলিকান ইয়ে করছে, এই ট্রাম্পকে পক্ষে ভোট দিছে, এদের মধ্যে একজন হলো আমাদের ওই যে ডিক চেনির মেয়ে, নামটাই ভুলে গেছি, ডিক চেনির মেয়ে, এবং হাউসের 3য় নেতা সে। তার বিরুদ্ধে অলরেডি একজন ক্যান্ডিডেট ওখানে দাঁড়ায় গেছে, প্রাইমারি সে ক্যান্ডিডেট অলরেডি একজন দাঁড়াইছে। এবং আমি যেটা বলছি একটা যে ট্রাম্প 20শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কথা বলে নাই, কারণ তার ইমপিচমেন্ট একটা ঘাড়ে ছিল। এখন দেখার বিষয় ট্রাম্প কি বলে, কথা বলে কিনা, এবং বললে কি বলে। এবং তবে এটা ঠিক, যারা নাকি এর মধ্যে কারো বিরুদ্ধে হয়তো ট্রাম্প নামবে, এবং ট্রাম্প নামলে যেটা হয় যে এখন রিপাবলিকান পার্টির মানে যেই নেতা হোক, ট্রাম্প ম্যাটার্স। ট্রাম্প যেখানে যাবে ইট উইল বি, এখন তো সে ফ্রি, তার অত ইয়ে নেই, তাই না? কাজে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন না হবে না তা না। একটা এক্সাম্পল গিয়াস দিছে, আমি আরেকটা এক্সাম্পল দেই। ম্যাককেনের স্ত্রীকে তো অলরেডি রিপাবলিকান পার্টির থেকে ইয়ে করছে, হয়তো শোকজ করছে, অথবা বহিষ্কার করছে কিনা আমি খেয়াল করি নাই, বাট তাকে শোকজ করা হয়েছে যে কেন সে বিরুদ্ধে গেছে, এটসেট্রা এটসেট্রা। এগুলিতে ইনসাইড পার্টি কিছু হবে। তবে এটা দেখার বিষয় যে এখন হলো বেসিক্যালি ট্রাম্প কিভাবে, ট্রাম্পের নেক্সট স্টেপ দেখার বিষয়। আমি যেটা একটু আগেই বলছি যে ট্রাম্প ক্ষমতা নাই, but Trumpism is very much there in America and it will be there for some time. এবং let us see and let us hope the best. আমি এটা জানি যে এই যখন কেউ আমাদেরকে অ্যাটাক করে, কোনো বর্ণবাদী হোক বা যারাই আমাদের হোক অ্যাটাক করে, তখন গিয়াসকে আর আমাকে দেখতে একরকমই লাগে। কাজে বা শিখদের, অনেক শিখ অ্যাটাক হয়েছে, মানে হয়তো ভাবছে মুসলমান বলে। দ্যাট ইজ ওই সমস্যা তো আছে, এই সমস্যা তো আমাদের আছেই। তারপরেও আমার যেটা মনে হয় যে ইয়েস, আমেরিকা give me everything,
I am grateful to this country, and this country will be high in its moral and standard in all respects. That includes economy and moral values. Thank you. জি ধন্যবাদ দাদা, আবারও আসবো। নিজু ভাই, যে ওই যে দাদা যেমনটি বললেন যে ট্রাম্পের সময় যে ইকোনমি বা সার্বিকভাবে সবই ভালো ছিল, তার কথাবার্তার কারণে যে বিষয়টা প্রধান ছিল, সে আসলে এই বিষয়টা আসলে কিভাবে বলবেন? নো, দাদা তো ঠিকই বলছে, কারণ দাদার 401k আছে ওয়াল স্ট্রিটে, আমাদের কাছে না, আমাদের নাই। বাংলাদেশের 99% লোকের 401k নাই। তো দাদা আমাদের সেই 1% সৌভাগ্যবান, সেজন্য দাদা বলছেন, কারণ ওয়াল স্ট্রিটই একমাত্র প্লেস যেখানে ট্রাম্পের আমলে টাকার কারি, সব জায়গায় টাকা, সব জায়গায় মানুষ টাকা বানাইছে ওয়াল স্ট্রিটে, and that is why দাদা is happy. I have no, but it is true, American total budget is $4 trillion. When Trump took over, it has $877 billion deficit, which is less than 1 billion. The day Trump left, it is now $3.9 trillion, almost equal the amount of the budget is the deficit. কোভিডের কারণে নাকি? কোভিডের আগ পর্যন্ত তো ভালো ছিল মনে হয়। না, আমি টোটাল কোভিড থেকে বলতেছি না, কোভিডের আগে আর যদি কোভিডের মধ্যে তুলনা করেন, সেটা কোভিডের আগে তো $1 trillion ছিল, সেটা আমি বলতেছি $977 billion ছিল, which is less than $8 trillion. Then what happened? Then he did $1.6 trillion tax credit. You know that which went 98% of that tax credit went to the 90% of the rich people, and 2% went to the 8% of the poor people. So that is why it did not balance. It only created the deficit, and impact of $1.6 trillion is equivalent to $2.8 trillion. Then he gave the stimulus package, which was $2.6 trillion, the first one, of which 80% of every dollar went to the American corporation, did not go to the poor. And that is why Dada very happy. I don't know how he knows the taxi drivers are doing very good. His friends, those who are taxi drivers. But the taxi drivers, that is my friend, my family members, they go almost hungry because the unemployment they are receiving, it is not enough. It is supposed to be, when the Trump gave that unemployment, it is supposed to last for 1.5 years. But because his most money went to the rich people, সেজন্য গরিবেরা মাত্র 8 মাস পাওয়ার পরে ওইটা কইমা গেছে, কইমা আগের অ্যামাউন্ট থেকে অনেক নিচে নেমে আসছে, যার জন্য এখন আবার নতুন যে স্টিমুলাস প্রপোজ করা হয়েছে, সেখানে সেপ্টেম্বর পর্যন্ত কিছু মানি পাবে আমাদের এইসব গরিব লোকেরা। সেটা ঠিক আছে, এটা তো সত্য যে ডেফিসিটের কথা আমি যেটা বলছি, এটা কাগজ কলমের কথা, আমার কথা না। এখনো সত্য, মানে আমরা বাইডেন আসাতে যে দুনিয়া সব চেঞ্জ হয়ে গেছে, আমি সেটা কখনো বলতেছি না, এখনো বলবো না। and I am not saying that it will be easy. এটা কোনো অবস্থাতে এত সহজভাবে যে বাইডেন যে সবকিছু চেঞ্জ করতে পারবে তা না। তবে আমি মনে করি দাদা বা দাদার মতো আমরা যারা এই দেশে আসছি আমেরিকান ড্রিমকে ফুলফিল করার জন্য, আমরা এই গত জানুয়ারির 20 তারিখ থেকে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতেছি। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। দাদার সন্দেহ থাকলে দাদা তো ভবিষ্যতে আরো বলবেন, আমরা শুনবো। ভাই, এই যে 20 তারিখ থেকে আজকে পর্যন্ত যদি বলেন, জি, গত উল্লেখযোগ্য পরিবর্তনগুলো কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দাদা এরপরে বললেন যে কোভিড এর ভ্যাকসিনের ক্রেডিট হলো ট্রাম্পের। হাউ Trump gave in 38 days he gave less than 50 million shot. In less than 24 days Biden did over 80 million shot. These are statistics, these are numbers. Dada works for a pharmacy or a big drug company. Dada knows all this number talks. So that is why I think Biden has a policy, Biden has a plan, Biden has the implementation procedure. That is why vaccine is coming and reaching to our community. That is why Yankee Stadium, Barclays Stadium now becoming the vaccine area where one can go and get the vaccine. So this is good. I'm not saying that is the end of the development. We need more. With this $1.9 trillion, money will come
to the community this way, because every state and municipality and city will get that money. In the red states, on an average, from the first stimulus package, each COVID patient on a prorated basis receive over $35,000. Same amount, if you do proratedly New York State and New York City, it is less than $7,000. We are saying that no, it should be divided by the population and money should be coming proratedly that much to the places where it belongs. So we have 8.4 million people in New York City. We believe that stimulus money should come as much as 8.4 million people deserves proratedly for the population of 330 million people. So this is the argument between the Democrats and the Republicans. They say no, every state has 2 senators, so equal money will go to every state. It doesn't make sense. New York City, New York State gives more money as a tax to the federal government than we receive it back. Whereas where Miss McConnell, where he's from, his state receives more money, 10 times more money than his state gets to the federal. So these are the issue we are discussing. Now, what I think Sitangshu and Giash mentioned is very important, which I also said in the beginning. Look, whatever we do, our politics should be local. Politics should be based on our community. আমরা নতুন একটা কমিউনিটি আমেরিকাতে আজকে 20-30 বছর যাবত আমরা বাঙালিরা এই দেশে এসেছি এবং মাইনরিটি হিসাবে বসবাস করতেছি। ক্রমান্বয়ে আমরা বড় হওয়ার চেষ্টা করতেছি, শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছি। তো এই সময় এই সিদ্ধাংশুর মতো, গিয়াস ভাইয়ের মতো বা আমিও যদি আপনাদের সমকক্ষ হই, তাহলে আমারও উচিত শুধুমাত্র কিভাবে কমিউনিটিকে বেনিফিট দেওয়া যায়। এবং গিয়াস ভাই যেটা ইলিউট করছেন সেটা ভেরি ইম্পর্টেন্ট। এই দেশে আমরা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। হোয়াইটদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। আমি শুধু ধ্রুবভাবে বলতেছি এই জন্য, কারণ আপনারা দেখেন 1861-এ তারা কি করলো, not 1861, I think it is 1461, what they did in the Plymouth in Boston, they killed all the Red Indians, and then they celebrated after they thought that they won the victory because they have already killed the Red Indians, so they got all their properties. And that way what happened, they then celebrated Thanksgiving. That is still, we are celebrating Thanksgiving time to time too. But that was the work of the white American. So then what happened, many years later, in 1921, in Tulsa, Oklahoma, the Black people created a city of their own. It is called Wall Street of Black people at that time, Negroes, Wall Street of the Negroes. So what the white people did, they got together for a few months, and finally, in 1921, May 31 and June 1st, they just destroyed, killed, burn, shoot the entire Tulsa city and brought it down to the ground. Because their thinking is that how come African American has such a beautiful city? So they destroyed it. In 1938 and 1914 to 1918, during the First World War, what they did, they brought all Chinese people by home. They made development in this country, all the highway they built by them, and also all the train line, underground, everything they did by Chinese and Black people. What they did, they brought all Chinese to a camp saying that these people can betray. So we white must bring them in one place and put them in the concentration camp. Many years later, it has been diluted and gone. And then in 1938 to 1944, during the Second World War, they brought all Japanese from all over the United States and brought them to a place and put them in the camp. So believing that, oh my God,
Japanese can attack the white people so that white people got scared. During Trump's time, not only that they started with the Muslim, Mexican, African, this, that, shithole country, all these things he said, he wanted to do that same thing. But he could not do because people like us, those who are on this screen today, and those who are at large, are now active in the community, active in the mainstream politics. We are talking, the white, around 15% of them are progressive. They accepted us even if we are foreigners, we are immigrant, we look different. But the remaining 85% of the whites are still hate monger. I think we know that is why Trump brought back the KKK, Ku Klux Klan. They have been disseminated almost, but he revived them. That is why he became kind of the pioneer of white supremacist. He is anti-Semitic, he's against Jews. During his time, for the first time in American history, a synagogue was destroyed in Pittsburgh, in Pennsylvania. A temple was destroyed in Wisconsin. A church was burned down in Texas during his time. Hundreds of mosques are being attacked. Sitangshu said, because the Sikhs keeps the beard and the turban, they thought that Muslim guy attacked him, killed even one or two. Why? Because they are the hate monger. So I think with the guests, Ahmed, what he said, we must be unified. Though we see that there is nothing divided, no, many things is dividing us. So what we have to do for the sake of our community, for the sake of our generation, the culture, the religion, the heritage that we brought in this country and we cherish today, it must be kept intact so that our children, grandchildren, and children of the children can live the way we thought they will be living in the future. এই দেশ এখন আমাদের, এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের উপরে আসছে। সুতরাং আমাদের যে জনগণ, আমাদের যে লোক সংখ্যা, আমাদের কমিউনিটি ফর কমিউনিটি, এভরি বড়, এভরি সিটি, এভরি স্টেট, আমাদেরকে অর্গানাইজ করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এই দেশে বাঁচতে হলে এই দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। আচ্ছা, Sitangshu, a very good point he gave, that we are only talking about discrimination or even the Semitic behavior or religious intolerance in this country. We should do the same thing back home. I think that if you follow our tweet, that is where we do every day. ASAAL tweet, if you ASAAL 08, very simple, you will see not only in Bangladesh, in Myanmar, in China, in India, in Middle East, in everywhere there is poor and the forgotten, for the unrepresented, we are talking about them, irrespective of the religion, irrespective of the beliefs, irrespective of the country of origin, because if we don't do, they are going to come after us. If you don't do, they will come after you, and it will be too late by then. Thank you very much. জি, ধন্যবাদ Giash ভাই। যে আসলে যে দাদা যেমনটি বললেন যে রিপাবলিকান কি আসলে ট্রাম্পের নেতৃত্বে থাকবেন, মানে যদিও এখানে সেভাবে নির্বাচনের বিষয় নেই দলীয় নেতা করার, আসলে কি রিপাবলিকানটা কি ট্রাম্পিজমেই থাকবে, নাকি যে রিপাবলিকান যেভাবে দলীয় ভাবে যেভাবে হওয়ার কথা, বা সবাই যে আপনি বললেন কয়েকজন অনেক রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে চলে গেছেন, ভোট দিচ্ছেন তার বিরুদ্ধে, ইমপিচমেন্টও তার বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেনেটও দিয়েছেন, আসলে কি দেখছেন ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, আনমিউট করেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে সাম্প্রদায়িক গ্রুপ, উগ্রবাদী গ্রুপটাকে তো সে লিড দিচ্ছে, অর্থাৎ তার তো একটা অবস্থান আছে মানে রিপাবলিকান পার্টির ভিতরে। সেই কারণে আপনার সে অবশ্যই একটা রোল প্লে করবে, এবং যার ফলে হবে কি আপনার রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, এদের একটা ডিভিশন হয়ে যাবে। কারণ সে যারা তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং তার কথা শুনেনি, তাদের বিরুদ্ধে সে ক্যাম্পেইন করবে।
আর যদি এবং যেহেতু সে এখনো গিলটি হয়নি, অতএব সে রাজনীতি করতে পারবে, আগামীতে ইলেকশনও করতে পারবে এবং সে ক্যাম্পেইন করবে। সেই কারণে রিপাবলিকান পার্টির ভিতরে সে একটা প্রয়োজন হিসেবে কাজ করবে, এটা তো থাকবেই। দ্বিতীয় হলো যে ওই দাদা বলেছেন যে আপনার করোনা ভাইরাসের ব্যাপারে কিন্তু সে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বলেছে এটা একটা হোক্স, সেটাকে বিশ্বাসই করে নাই, মানে এই আপনার করোনাটাকে। এবং আপনি দেখেন যে সমস্ত রিপাবলিকান এলাকায় যারা নাকি 80% 70% রিপাবলিকান যে সমস্ত অঞ্চলে, তারা কিন্তু প্রথম থেকেই মাস্ক ইউজ করতো না এবং তারা এটাকে বিশ্বাসই করতো না যে এই করোনা ভাইরাস আছে। পরবর্তীকালে কিন্তু সেই সমস্ত এলাকায় আর বেশি হয়েছে, প্রথম দিকে হয়নি, পরবর্তীকালে বেশি হয়েছে। অতএব যে প্রেসিডেন্ট এটাকে বিশ্বাসই করে নাই, সে এটার প্রতিকারের জন্য কি কাজটা করবে? যে কাজটা হয়েছে অটোমেটিক বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা, বিভিন্ন বড় বড় কোম্পানি যে করেছে। আর আপনার দেখেছেন যে একটা জিনিস যে সে এই ওবামা কেয়ার ব্যাপার দেখেন, সে বড় বড় বলেছে যে ওবামা কেয়ার বা এই নিম্নবিত্ত লোকদের জন্য বা যারা নাকি মধ্যবিত্ত আমেরিকানদের জন্য কিছু করবে, তা কিছু করে নাই। ওবামা কেয়ারের ব্যাপারে সে বাতিল করার চেষ্টা করেছে, কিন্তু বিকল্প কোনো মানে কিন্তু সে মানে প্রস্তাব সে কিন্তু আজ পর্যন্ত দেয়নি, বিকল্প কোনো পন্থা তিনি কিন্তু দেয়নি। কারণ সে কিন্তু যারা নাকি বড় বড় যে মেজবাহ বলেছেন ওয়াল স্ট্রিট বা যারা নাকি ভালো বড় বড় ব্যবসা বাণিজ্য করে, আমরা যারা ছোটখাটো ব্যবসা করি আমাদের জন্য ডোনাল্ড ট্রাম্প খারাপ না, ভালো ছিল, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি। কিন্তু ইন জেনারেল আমেরিকার জন্য, বিশ্বের জন্য সে ভালো লোক নয়। যেমন সে প্রথমেই মুসলিমদের বিরুদ্ধে কথা বললো, মুসলিম ব্যান করলো, কিন্তু সে আবার প্রথমেই তার প্রথম ভিজিট হলো সৌদি আরব। কারণটা কি? মানে এই খারাপ লোক, সৌদি আরবের রাজা বাদশাহ তো ভালো লোক না, এই খারাপ লোকের সাথে তার মানে সঙ্গ। আপনারা দেখেন যে ভারতে গিয়ে যে একটা সাম্প্রদায়িক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আপনার মোদি, তার সাথে তার মানে ধরো মহরম, এই যে খারাপ লোকদের সাথে তার কিন্তু বন্ধুত্ব। সেই কারণে আপনার যে মিডল ইস্টের মধ্যে যে দাঙ্গা এবং ডাইরেক্ট সে যুদ্ধে যায় না, কিন্তু দাঙ্গা কিন্তু সে উত্তেজনা কিন্তু সে সৃষ্টি করে রেখেছে। যেমন আপনার ইয়েমেনে আপনার সৌদি আরবে দিয়ে সে আক্রমণ করিয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ এবং নারী শিশু সেখানে আজকে মানে প্রতিদিন হত্যা মানে মৃত্যুবরণ করছে। আপনি দেখেন যে প্যালেস্টাইন ইস্যু, যেটা দাদা বললেন যে কথাটা মধ্যপ্রাচ্যের কথাটা মানে এনেছেন, যে প্যালেস্টাইন ইস্যুটা নিয়ে মধ্যপ্রাচ্যে আপনার গন্ডগোল উত্তেজনা, সেই প্যালেস্টাইনদের বাদ রেখে তিনি আপনার একতরফা একটা চুক্তি করলেন ইসরায়েলকে নিয়ে এবং জেরুজালেমকে সে রাজধানী ঘোষণা করলেন। সেখানে এই টেবিলে কিন্তু প্যালেস্টাইনের কোনো নেতা নাই এবং সে জোর করে সৌদি আরবকে দিয়ে, তার যে বন্ধু সৌদি আরব খারাপ লোককে দিয়ে সে আপনার এই ইসরায়েলের সাথে সুসম্পর্ক করছে। পরিবর্তন করবেন কিনা গ্যাস ভাই? বাইডেন তো প্রথমেই ভালো কাজ করেছে যে ইয়েমেনের যে যুদ্ধ, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে এবং সৌদি আক্রমণ করেছে। সেখানে সৌদি আরব যে আক্রমণ করছে এই কার টাকা দিয়ে বা কার অস্ত্র দিয়ে? এই আমেরিকা ইসরায়েলের আর্মস দিয়েই তো সৌদি আরব সেখানে যুদ্ধ করছে। সেখানে আপনার এই ভালো কাজটা সে করেছে যে সেটা আমেরিকা সমর্থন দিবে না। তার একটা ভালো কাজ হতো যদি ইরানের ব্যাপারে মানে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতো, কারণ তাহলে ওই অঞ্চলটা আপনার শান্ত থাকতো। আর একটা মধ্যপ্রাচ্যের ইস্যুটাকে সে ইচ্ছাকৃত ভাবেই সে জিয়ে রেখেছে এবং একতরফা ভাবে সে সিদ্ধান্ত নিয়েছে। তারপরে আসেন আপনার দাদা বলেছেন বাংলাদেশের, আমরা যখন এখানে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কথা বলি বা এই যে কে এর বিরুদ্ধে বা এই যে হোয়াইট সুপ্রিমেসির কথা বলি, দাদা বলেছেন বাংলাদেশের ব্যাপারে আমরা নীরব কেন? তো বাংলাদেশের ব্যাপারে তো আমরাই তো কথা বলছি, আপনারাই তো নীরব। বাংলাদেশে আজকে ভোট চুরির ঘটনা আপনার কথা বলেন না, মানে স্বাধীনতা বিরোধী কার্যকলাপ হচ্ছে দেশে, গণতন্ত্র নাই। যে এই স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার, সেই ভোটের অধিকার আপনারা হরণ করছেন, আপনারা চুপ হয়ে আছেন। আর আপনি যে বললেন যে সেখানে মানে সাম্প্রদায়িক মানে মানে বাংলাদেশে কোথায় হিন্দুরা যত আরামে আছে, এই আরাম তো ভারতেও নাই। বাংলাদেশে এখন যত হিন্দুরা যত আরামে আছে, মনে করেন বাংলাদেশে যে যদি 60টা থানার উচিত হয়, কত পার্সেন্ট সেখানে হিন্দু? সচিব, উপসচিব, সব জায়গাতে হিন্দু মানে কত পার্সেন্ট? আপনি হিসাব করে দেখেছেন?
আপনাদের চোখ হলো এক চোখা। আর একটা কথা হলো যে বাংলাদেশে কোনো উগ্রবাদী মানে মানে কোনো মৌলবীরা বা কোনো মাদ্রাসার শিক্ষকরা বা ছাত্ররা হিন্দুদের কোনো বাড়িঘর আক্রমণ করেনি এই স্বাধীনতার পরে, মানে উদাহরণ দেন। কিন্তু এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা করেছে। যত ঘটনা ঘটে এই সরকারি দলের লোকজনই করে, সেটা হয়তো আওয়ামী লীগ বিএনপির সরকারি দল অথবা আওয়ামী লীগের সরকারি দল। এই সরকারি দলরা কিছু কিছু ঘটনা ঘটে। তবে একটা কথা বলতে চাই, 10টা ঘটনা ঘটলে 10টা মেয়ে যদি ধর্ষিত হয়, তা একটা তো হিন্দু হবে। 10% হিন্দু থাকে, তো 10টা ঘটনা ঘটলে 10টা মানুষ যদি অন্যায়ভাবে মারা যায়, তার মধ্যে একটা হিন্দু অন্যায়ভাবে মারা যাবে। 10টা নারী ধর্ষিত হলে একটা নারী হিন্দু হবে। এখন আপনারা যারা আছেন কমিউনাল চিন্তা ভাবনা, আপনারা যারা করেন, আপনারা যারা নাকি মানে এক চোখা, তারা কিন্তু ওই 10টার নিয়ে 9টার বিরুদ্ধে কথা বলেন না। ওই একজন যে হিন্দু মারা গেল বা একজন হিন্দু নারী দূষিত হলো, সেটা নিয়ে আপনারা মানে কথা বলেন। অতএব এটা হলো ঠিক না। আপনাদের চোখটাকে মানে দুই চোখ দিয়ে দেখতে হবে। যাই হোক, বাংলাদেশ প্রসঙ্গে আমরা আনতে চাইনি, আপনি আনছেন। আমরা যেহেতু মূলধারা নিয়ে কথা বলছি, এই জন্য আমি একটু কথা বললাম বাংলাদেশি কথাটা। আমি দাদা আমরা শেষ করবো, আপনার সময়। আরেকটা কথা বলি, মনে করেন এই যে গত 4 বছরে, আমি একটা তথ্য দিচ্ছি, গত 4 বছরে যতগুলি সন্ত্রাসী ঘটনা ঘটেছে আমেরিকাতে, তার 76% সন্ত্রাসী ঘটনা এই হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং এই মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা হয়েছে। অতএব আমরা যারা আছি, আমরা যারা নাকি এই মাইনরিটি গ্রুপ আছে, তারা কিন্তু নিরাপদ নই। আমরা দেখছি যে আমাদের নতুন প্রজন্ম, ফিউচার জেনারেশনটা, তারা যদি এই উগ্রবাদী গ্রুপ যদি আপনার বাড়তে থাকে, আমাদের নেক্সট জেনারেশন সুখে থাকবে না। কারণ হলো আপনার আজকে দেখেন যে এই ভোটের রাজনীতির কারণে রিপাবলিকানরা কিন্তু আপনার এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে না, এবং যারা কথা বললো, এই 7 জন যারা কথা বললেন, তাদের বিরুদ্ধে কিন্তু এখন রিপাবলিকান পার্টি অ্যাকশনে যাচ্ছে, এবং তাদের অবস্থা খারাপ হইতে পারে, তারা আগামীতে নির্বাচন করলে ফেলও করতে পারে। তো সেই কারণে আপনার এই যে উগ্রবাদী উত্থান হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য শুভকর নয়। আর একটা ভালো জিনিস আমি বলি, আর একটা আমি মানে সুখের সংবাদ দিচ্ছি, সেটা হলো ইলেকটোরাল কলেজ সিস্টেমের কারণে, মানে ইলেকটোরাল ভোটের কারণে প্রেসিডেন্ট নির্ধারণ হয় মাত্র 4টা থেকে 5টা স্টেটে, যেমন পেনসিলভেনিয়া, আপনার উইসকনসিন, মিশিগান, এরকম জর্জিয়া, এই 4-5টা স্টেটের নির্বাচনই নির্ধারণ করে প্রেসিডেন্ট কে হবে। এবং এই 4-5টা স্টেটে মানে মোর দেন 5 মিলিয়ন মুসলিম আছে। খালি মুসলিমের কথা বলতেছি, আমাদের অন্যান্য ধর্মের লোক তো আছেই, মাইনরিটি, সেটা আমি বলতেছি না। এবং মাইনরিটি ভোট অনেক, অতএব, এবং ইমিগ্রেন্ট ভোট অনেক। আমি ইমিগ্রেন্ট বাদ দিলাম, এবং মোর দেন 5 মিলিয়ন মুসলিম ভোট আছে এই 5টা স্টেটে। খালি মিশিগানের মধ্যে 2 মিলিয়ন ইয়েমেনি মুসলিম আছে। অতএব এই যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় মানে 500 থেকে 10,000 ভোটের ব্যবধানে একটা স্টেট ফেল করে বা পাস করে। তো এই যে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই 5টা স্টেটে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন আমরা নির্ধারণ করতে পারি। এটা সুখের খবর বলছি। আর দুঃখের খবর হলো এই মৌলবাদী গোষ্ঠী, এই কমিউনাল এবং এই উগ্রবাদী মানে গোষ্ঠী যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে সারা আমেরিকার জন্য খারাপ হবে। ধন্যবাদ। ধন্যবাদ। জি দাদা। হ্যাঁ, এখন তো সময় শেষ হয়েছে, আমিও শেষ করবো। আবার ওই এক কথাই বলি যে মেজবাহ ভাইয়ের মুখে কথা শুনলাম, আমার কাছে আমার কানে মানে লাগলো যে মেজবাহ ভাইয়ের কথা আর এওসির কথা প্রায় একই আর কি। আলেকজান্ডার ওকাসিও-কর্টেসের কথা ভালো। তো মেজবাহ ভাই যেটা বললেন যে কি বলে যে থ্যাঙ্কস গিভিং নিয়ে যে থিওরিটা বলছেন, সম্ভবত এই থিওরিটা সত্য না। আমি যেহেতু 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারতেছি না, বাট আই এম শিওর ইট ইজ নট ট্রু। তা আপনিও চেক করবেন, আমিও চেক করবো এরপরে। আচ্ছা, আরেকটা এরপরে আছে যেটা দুজনই একেবারে দুইজনই গিয়াস এবং মেজবাহ দুজনেই হোয়াইট সুপ্রিমিস্ট সম্পর্কে একেবারে যেইভাবে বললেন, আমি ঠিক ওইভাবে হোয়াইট আর ব্ল্যাকে যাব না। কারণ আজকে আমেরিকাতে ব্ল্যাকদের যতটা অধিকার আছে, সেটা
হোয়াইটরা সমর্থন না করলে এগুলি হইতো না, এবং আমরাও আজকে আমেরিকা আসতে পারতাম না যদি এই অধিকারগুলি আদায় না হইতো, বা আমরা যে এখন যতটা এদেশে আসতে পারতাম না। সো ইট ইজ নট white or black, it is a section of the people both in white and black community, or all the community has some good people and some bad people. It is the bad people in that community এটা করতেছে, কাজে আমরা এটা সতর্ক থাকতে হবে। We should not just blame one whole community for some, যেটা আপনারা বলেন কিছু সংখ্যক মুসলমান সন্ত্রাসীর জন্য সকল মুসলমানকে দায়ী করা যাবে না, ঠিক এই কথাটা মাথায় রাখা উচিত এই হোয়াইটদের ক্ষেত্রেও আর কি। তো এখন বলছেন যে দেখেন ট্রাম্প প্রেসিডেন্ট, যার আমলে কোনো যুদ্ধ হয় না, আপনি নিশ্চয় থাকতে পারেন বাইডেন আমলে যুদ্ধ হবে। তো আপনারা, এবং সেই যুদ্ধ কোনো মুসলিম কান্ট্রিকে অ্যারাইজ করেই হবে। হ্যাঁ, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যার আমলে মধ্যপ্রাচ্যে একটা শান্তির আলো দেখা গেছে, একটা চুক্তি হয়েছে, যে চুক্তিটা অনুসারে কিছু এবং তার জামাইকে এবার শান্তি চুক্তির জন্য করছে আর কি, হ্যাঁ পাক না পাক সেটা ভিন্ন বিষয় আর কি। তো এখন বাইডেন, আপনাদের খেলা আছে কিনা জানি না, প্রথম যখন বড় বুশ ইরাকে যুদ্ধের জন্য আক্রমণ করে করে সংসদে সিনেটে ভোট হয়, বাইডেন কিন্তু কোথায় জানি ছিলেন, বহু দূরের থেকে অন্য দেশ থেকে উড়ে এসে ইরাকে যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। তো কাজে এইটাও মনে রাখা উচিত। আমি যেটা আগে বলছি, বাইডেন ইজ কনজারভেটিভ অ্যামাং দি ডেমোক্রেটস, জাস্ট অপোজিট এওসি। এওসি আর বার্নি স্যান্ডার্স যে একেবারে পুরো সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে যাচ্ছে, বাইডেন কিন্তু ঠিক তা না। কাজেই ওইটা আপনাদের মনে রাখতে হবে। এখন শুনেন, বাংলাদেশের প্রসঙ্গে আমিও আসলে কথা বলতে চাই নাই, কারণটা হলো যে এটা আনফরচুনেট। বাংলাদেশে মানুষ, আপনারা বিশেষত, আমি আপনাদের গিয়াসকে বলতেছি বা লিডার, সবাই মুখেই কিন্তু আমরা ওই সবাই ঐক্যের ডাকতে হলো যে মুখে শেখ ফরিদ বগলে ইট, এই ডায়লগটা তো জানেন তাই না? তো বিষয়টা আপনারা কত সুন্দর ভাবে বললেন যে সাইদিও বলতো যে বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে আছে, জামাই আদরেই থাকবে। যদি থাকবে 1972 সনে হিন্দুরা ছিল 1.5 কোটি, আজকেও 1.5 কোটি। আর জামাই আদরে থাকলে এই অর্থাৎ 1971 সনে বাংলাদেশের জনগণ ছিল 7.5 কোটি, তার মধ্যে হিন্দু ছিল 1.5 কোটি। এখন বাংলাদেশের জনগণ 17 কোটি, হিন্দু 1.5 কোটি। তার মানে কি, মানে আমরা একই জলবায়ু, একইতে বসবাস করি, প্রজনন ক্ষমতা সবারই একই, সন্তানও প্রায় একই। আমার বাবার 13টা সন্তান ছিল। তো কাজেই তার মানে সামথিং ইজ দেয়ার। আর ওসির কথা বলতেছেন, ওইটা দেখা যায় বেশি। যেমন প্রদীপ নিয়ে যত হইচই হয়েছে, হ্যাঁ, এই প্রদীপ যদি প্রদীপ না হইয়া গ্যাস হইতো তাহলে কিন্তু এত হইতো না, কারণ ওইটা প্রদীপ এই জন্য হয়েছে। আমি যে বলতেছিলাম যে প্রদীপ সাধু, আমার যে প্রদীপের মতো এরকম অসংখ্য প্রদীপ আছে, অসংখ্য গ্যাস আছে বাংলাদেশে, ওইটা নিয়ে হইচই হয় না। বাংলাদেশে সরকারিভাবে সংখ্যালঘু সংখ্যা প্রায় 13%, এটা সরকারি হিসাব। হিন্দুর সংখ্যা 10.5%, আর 2% অন্যান্য সংখ্যালঘু। বাংলাদেশে সরকারি চাকরিতে সংখ্যালঘুর হলো 3%, আর টেক ইট গ্যারান্টেড ফ্রম মি, কারণ আমি বাংলাদেশের এই অর্থাৎ মাইনরিটি পারসিকিউশন সম্পর্কে যত জানি। হ্যাঁ, এক রাতে জনকণ্ঠের হেডিং 2001 সালে এক রাত্রে এক জায়গায় 200 হিন্দু মহিলা ধর্ষিত হয়েছে। বাংলাদেশে এখন যদি 10 জন মেয়ে ধর্ষিত হয়, আমরা প্রতিটি ধর্ষণেরই নিন্দা করি, একটি ধর্ষণ চাই না। আপনি যদি পরিসংখ্যান দেখবেন এই 10 জনের মধ্যে একজন হিন্দু থাকা উচিত। আনফরচুনেটলি সংখ্যাটা হয়তো 5 জন ওই জায়গাটা, এবং এইটাতে কিছু হয় না, কেউ কথা বলে না। আমরা বলি যে একটি সমাজে ভালো মন্দ সবকিছুই থাকবে, ভালো মন্দ বাংলাদেশে অর্থাৎ এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। প্রবলেমটা হলো এটা, এই যে মাইন্ডসেট, আপনাদেরকে আমরা
পুশ করতেছি কেন বা কঠিন কথা বলি কেন আপনাদের মাইন্ডসেট বদলানোর জন্য, যে না আমি আমেরিকায়ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বলবো, বাংলাদেশেও এটা আমার দায়িত্ব সংখ্যালঘু নির্যাতনের। সংখ্যালঘু নির্যাতনে ভারতেও হয়, কিন্তু সেখানে ভারতের মুসলমানরা, হিন্দুরা মুসলমানের পক্ষে হিন্দুরা যেভাবে এগিয়ে আসে, আমরা বাংলাদেশের কিন্তু সেই ঘটনাটা দেখি না, আমরা ওইটা দেখতে চাই। আমরা অন্য কিছু না, অত্যাচার সব দেশই হয়, ধর্ষণ সব দেশই হয়, বিচার হয় না। আমাদের দেশে বিচারের সংস্কৃতিটা নাই, সেটা তো একটা আছে। তারপরে বলি যে আপনি যতটা অত্যাচারিত হন এই দেশে আমি ভালো আছি কেন বলতেছি, আপনি যতটা নিষ্পীড়িত হন বা ভালো আছেন আমি ততটা ভালো আছি, এখানে আমাকে কেউ ব্লেম করতে পারে না। কিন্তু আমার নিজের দেশে তো আমি সেটা পাচ্ছি না ওই জায়গাটায়। তারপরে বলতেছি যে কাম ফরওয়ার্ড, কারণ দুনিয়া এখন ছোট হয়ে গেছে। বিমানের সেই স্লোগান, ছোট হয়ে আসছে পৃথিবীটা এখন আসলেই ছোট হয়ে গেছে। এখানে কিছু লুকিয়ে থাকার আর কোনো স্কোপ নাই, এভরিথিং উইল কাম আউট, গুড অর ব্যাড। তো আমরা let us work together in hand in America as well as hand in hand in Bangladesh. সবাই মিলে ভালো থাকলেই একটা দেশ ভালো থাকে, সবাই মিলে সুখী থাকলেই একটা দেশ সুখী হয়। let us কোভিডের মধ্যে আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। হ্যাঁ, অনেক ধন্যবাদ। মিজু ভাই, আমরা একটু সংক্ষেপে জি কথা। সবসময় বলছেন দুই কথাই এখানে, একটা ছিল এই যে থ্যাংকস গিভিং এর জন্য পালন করার। দাদা, আমেরিকাতে 31% আমেরিকান are not celebrating Thanksgiving because of that reason alone. It is not that they killed them that day and celebrated. I am talking as a whole, the way they occupied whole America. That is the celebration. You can read the history very well. And I think every year that 31%, when I came in this country 36 years ago, it was around 6, 7, 8%. Today 31% does not celebrate Thanksgiving, and it will be growing daily, and every day, every year it will go. So this is first part. Second part is that I think whenever I talk about the economy, whenever I talk about the our community, আমাদের গরিব লোকদের কথা, আমাদের সন্তানদের কথা, আমাদের ভবিষ্যতের কথা, আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা আসছি, বিভিন্ন মাইনরিটি কান্ট্রি থেকে যারা এই দেশে এসে মাইনরিটি এসে, তাদের দুঃখের কথা বললেই দাদা বলেন যে আমি ওসির মতো। AOC is not a bad thing in this country. AOC is the future of America, and in fact I did not support her when she ran first. Because I supported Crowley, which was an unfortunate thing at that time. But anyway, I am there. AOC is AOC. What I am saying in this country today, 65 million people works full time. Is still they are on welfare. Whether it is $15 an hour or $7.50 an hour to stay, that will be always the case. People will work full time, still they are poor. It should not be the case. The richest country on earth, 24% of world's wealth is in the United States. 8,000 metric ton, more than 55% of the world's gold is here. So in every way you look, here people should not go hungry. 55 million people goes hungry every night. 47 million student owes $1.7 trillion. I think Biden has a plan. If he in fact forgives only $10,000, it will relieve 17 million students. If he can bring $50,000 if Congress passes it, then it will relieve 33 million of those dead students who cannot lead their life, cannot build their family because of that debt. And then of course, 32 million people are, I think Giash mentioned that, Obamacare, they are dying. They tried 100 times to dismantle Obamacare. Thanks God, he got dismantled. Biden came, Obamacare is getting stronger. It is already 20 million during Trump's time came down. It is now 22 million. I hope all 32 million people will join the Obamacare very soon. Undocumented people, 12 million of them. I think over 50,000 Bangladeshis are undocumented. Over 1 million South Asians are undocumented. Over 12 million worldwide, those who live in this country, especially Spanish countries, they are undocumented. If they are good people, if they are not corrupt people, if they have not done any crime, they should get the way becoming the green card holder and to the citizenship. And then of course,
homeless. Look at this New York City alone. 60,000 people lives in shelter. The Bloomberg is the one who idiot started that. What he did, he started putting people in a good hotel, and they're spending now $3.4 trillion a year on hotel cost for sheltering the people. By $3.4 trillion, they can build 2,000 units every year. The next 10 years, it will give them 20,000 units, and they can shelter more people there than by giving them the house, giving them the apartment. So this is the policy issue, and those policy will now get the light, because if you have someone on top who is trying to help the poor people across this nation, the benefit come to the community, and rich people like who has 401k like that, they can get the benefit of the rest of the people doing better. So আমাদের কথা হচ্ছে এই যে কমিউনিটি আসতে হবে একত্রে, তাদেরকে একত্রে করতে হবে, অর্গানাইজ করতে হবে। অফকোর্স যদি আমরা আমেরিকাতে অর্গানাইজ হইতে পারি, তাহলে আমাদের কথা যদি এরা শুনে, আমাদেরকে যদি রিকগনাইজ করে, তাহলে আমাদের দেশে যেসব সমস্যা দাদা এবং গ্যাস ভাই যেগুলো নিয়ে আলোচনা করছেন, আমার ওই দৃষ্টতা নাই, ওই জ্ঞান নাই দেশের উপরে রাজনীতি করার, সেটা আমি করব না। তবে এখানে কংগ্রেসের সাথে আমরা কথা বলে সেই সব জিনিসের দিকেও নজর দিতে পারবো, সেখানেও ইমপ্রুভমেন্ট আনতে পারবো যদি আমরা ওইভাবে কাজ করতে থাকি ক্রমান্বয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অনেক ধন্যবাদ। গ্যাস ভাই শেষ করবো একদম শেষ মিনিট। না, ঠিক আছে, সুন্দর আলোচনা হচ্ছে। তবে আমি বলবো যে দাদা যেটা বলেছেন যে সমস্ত হোয়াইট অবশ্যই দায়ী না, ভালো হোয়াইটদের কারণেই তো আমরা এদেশে আছি, এবং ভালো হোয়াইটদের কারণেই তো আজকে আমেরিকা গ্রেট। আমরা কথা বলছি এই হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং ওই মৌলবাদী এবং ওই উগ্রবাদী হোয়াইটদের বিরুদ্ধে, যেটা ডোনাল্ড ট্রাম্প এসেই এটাকে মানে উস্কে দিয়েছেন। তার আগে এত এই জিনিসটা ছিল না, অল্প অল্প ছিল, এবং তারা মানে তেমন একটা অবস্থান গড়ে তুলতে পারেনি। যা কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানে 71 সালে মানে আমরা কিন্তু অনেক হিন্দুদেরকে আমাদের বাড়ি প্রশ্রয় দিয়েছি, এবং আমাদের যারা শীল ছিলেন, মানে আমাদের শীল বলতে যারা নাকি মানে বাংলায় বলে নাপি, বা যে আমাদের ওই খেয়াপাড়ের মাঝি, তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়েছি। অতএব এখন মনে করেন ভারতে যেহেতু বেটার পজিশন, বেটার অবস্থায় থাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ থেকে যেমন আমরা আমেরিকাতে আসছি আমরা আবার ইউরোপে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা মানে বাড়িঘর করে ভারতে। যখন বাড়িঘর করে, প্রপার্টি করে, তখন স্বাভাবিক কারণে তারা মুভ করে, সেই কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে, বাংলাদেশে প্রপার্টি সিল করে, বা এবং অনেক ইদানিং তো অনেক টাকা পয়সা নিয়েও, ব্যাংক থেকে টাকা পয়সা নিয়েও চলে যাচ্ছে। তো এই যে চলে যাওয়ার একটা প্রবণতা, এটা তো থাকবেই। সেই কারণে হয়তো বাংলাদেশে হিন্দুরা ওইভাবে মানে ওই পার্সেন্টেজ অনুযায়ী বাড়েনি। যাই হোক, বাংলাদেশে এই গত 6 মাসে বা 1 বছরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যতগুলি ধর্ষণ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার 1% হিন্দু না। যতগুলি আলোচিত ধর্ষণ হয়েছে, ধর্ষিত, সেইগুলি সবগুলি মুসলমান। তো এই কারণে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশের মানুষ, তারা সাম্প্রদায়িক না, আমি আবার বলছি। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি, বাংলাদেশের চ্যাপ্টারে আমি যেতে দিচ্ছি না। আমাদের কথা হলো যে এখানে যারা আমরা আছি, আমরা কিন্তু আজকে মেইন স্ট্রিমের সাথে ইনভলভ হওয়ার কারণে, নট অনলি আমরা, আগে দেখেন ব্ল্যাক কমিউনিটি মানে ভোট দিত না, তারা তেমন একটা ইনভলভ হতো না। এই দেশে যে একজন কালো মুসলমান, হাফ মুসলমান বলি আমি, ওবামা, যে হাফ মুসলমান ওবামা যে প্রেসিডেন্ট হবে, এইটাও কখনো কেউ কল্পনা করেনি। কারণ ওবামা এসে এই যে ব্ল্যাক কমিউনিটি, মাইনরিটি কমিউনিটি, ইয়াং জেনারেশনকে সে ইউনাইট করেছে। হ্যাঁ, এবং এই ওবামার কারণে এই কালোরা মানে অনেকে মানে উৎসাহিত হয়েছে, এবং তারা এখন ভোট দেয়। তারা কিন্তু একটা ফ্যাক্টর। এবার যদি কালোরা বা মাইনরিটি গ্রুপটা যদি ইউনাইটেড না হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প আবার চলে আসতো। সেই কারণে আমি বলবো যে আমরা যদি ইউনাইটেড হই, তাহলে ওই যে উগ্রবাদী খারাপ লোকগুলি কিন্তু ডিফিটেড হবে। আমাদের ইউনিটি ভেরি প্রয়োজন। এবং সেই পরিশেষে আমি বলবো যে আমাদের যারা আমরা আছি, আমাদের মেইন স্ট্রিমে আমাদের সংযুক্ত হতে হবে। আমরা যারা রিপাবলিকান পার্টি করি অথবা ডেমোক্রেটিক পার্টি করি, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের ভোট দিতে হবে, আমাদের মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত হতে হবে, ক্যাম্পেইন করতে হবে, ফান্ড দিতে হবে, এবং তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ গিয়াস ভাই, শীতাংশু দা এবং মিজা ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, গিয়াশ এবং দাদা সুন্দর আলোচনা হলো। Same here, same here. Thank you very much. থ্যাংক ইউ।